প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির, অবশেষে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, কর্মচারীদের সঙ্গে আলোচনা, স্থগিত আজকের কর্মসূচি। দৈনিক যুগান্তর, হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে 7 দেশে, আন্দোলন স্থগিত একদিন, অবরুদ্ধ সচিবালয়, বিক্ষোভ অচল প্রশাসন। দৈনিক সমকাল, নির্বাচন বিলম্বিত করতে কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে, সংবাদ সম্মেলন বিএনপির, পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান, সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য। কালের কণ্ঠের শিরোনাম, জমি বেচে টাকা পাচারের হিড়িক, রাষ্ট্র ও নিরাপত্তা বিরোধী কাজে না জড়ানোর সাফ কথা সেনাবাহিনীর। দৈনিক ইত্তেফাক, সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ, এটিএম আজহার খালাস, যে কোনো সময় মুক্তি, বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। বাংলাদেশ প্রতিদিন, বিক্ষোভে উত্তাল সচিবালয়, মিথ্যা মামলায় 8 মাস ধরে কারাগারে দিলীপ, জামায়াতের আমির বললেন কেউ ভুলের ঊর্ধ্বে নয়, বিনা শর্তে মাপ চাই। মানব জমিনের শিরোনাম, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না থাকায় বিএনপি হতাশ। খবরের কাগজের শিরোনাম, অবশেষে সেনা জালে সুব্রত, মোল্লা মাসুদ। আমার দেশের শিরোনাম, মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন আজহার, সচিবালয় কর্মচারীদের কর্মসূচি স্থগিত। কালবেলার শিরোনাম, 200 কোটি টাকা বাড়তি ব্যয় কমিয়ে দিল এনসিটিবি, খালাস পেলেন আজহার, ভুল স্বীকার আদালতের। দৈনিক করতোয়া, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার 4। রূপালী বাংলাদেশ, কাপড় ব্যবসায়ী সুব্রত বাইন, প্রতিক্রিয়া জানিয়ে সরকারি কর্মচারীরা শাস্তির মুখোমুখি। দৈনিক ইনকিলাব, ভারত থেকেই হুমকি, আমাদের সময় আন্দোলনে স্থবির সচিবালয়, আজহারের মৃত্যুদণ্ডের রায় বাতিল, বেকসুর খালাস। দৈনিক জনকণ্ঠ, প্রধান উপদেষ্টাকে বার্তা দেবেন খালেদা জিয়া, মূল ফোকাস নির্বাচন। আপনি শিরোনাম শুনলেন। সচিবালয়ের অস্থিরতা কি আপাতত কমলো নাকি? যেমন সরকারি চাকরি, অধ্যাদেশ, কর্মচারীদের সঙ্গে আলোচনা, স্থগিত আজকের কর্মসূচি, কি মনে হয় আপনার? ধন্যবাদ। সচিবালয়ে কয়েকদিন ধরে যে ধরনের অস্থিরতা বা যে ধরনের আন্দোলনটা চলেছে, এটা নজিরবিহীন। আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় সমস্ত কর্মচারীরাই তারা কাজকর্ম বাদ রেখে তারা এখানে আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং এটা যৌক্তিক কারণও আছে। যেখানে কর্মচারী অধ্যাদেশ করা হয়েছে, এটা আমাদের দেশে মানে সাধারণভাবেই বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের সাংবিধানিক যে অধিকারগুলি, সেই অধিকারের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ সেই ব্যাপারে যদি আদালত থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় তাও বোঝা যাবে। তা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে একটা কর্মচারীকে সামান্য অপরাধে চাকরিচ্যুত করার যে একটা বিধান, সেটা স্বাভাবিকভাবেই কর্মচারীরা বা কর্মকর্তারা কেউ মেনে নিতে পারেননি। সেই জন্যই অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। তো কালকে এই ব্যাপারে পরবর্তী সময়ে যেটা হলো যে তারা আজকের দিনের জন্য কর্মসূচি স্থগিত রেখেছেন। তার মানে আজকে আলোচনা হবে, এবং আজকে 5 জন সচিবের সঙ্গে এই দাবি দাবার ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, এবং আলোচনার মাধ্যমে যদি এটা সুরাহা হয়ে যায় তাহলে সেটা একটা মঙ্গলজনক ব্যাপার। আর যদি সুরাহা না হয় তাহলে তো এটা অশনি সংকেত, কারণ এটা একটা বাংলাদেশের আমলাতন্ত্র, যারা দেশের রাষ্ট্র ব্যবস্থার কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে বেসামরিক প্রশাসন, তার সেখানে যদি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মতো অচল অবস্থা চলতে থাকে তাহলে সেটা একটা খুব খারাপ বার্তা যাবে, সেটা সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এবং এটা শুধু যে সচিবালয় হয়েছে তা নয়, সচিবালয়ের বাইরে হয়েছে। এখানে দেখবেন যে প্রশাসনিক ক্যাডার বা অন্যান্যরা যারা এখানে আন্দোলনটা করছেন, ভিন্নভাবে 25 ক্যাডার যারা বৈষম্য বিরোধের জন্য, তারাও কিন্তু আরেকটা কলম বিরতি করছেন, কিন্তু তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দেবেন। কারণ এই ক্ষেত্রে
কিন্তু একই রকম শাস্তি 25 ক্যাডারের ক্ষেত্রেও হবে সুযোগ মনে প্রশ্ন। এবং এছাড়া দেখবেন এনবিআরে, তারপরে পল্লী বিদ্যুতে সর্বত্র একটা আন্দোলন, দাবি দাবার মিছিল। কিন্তু আমার মতে যে সচিবালয়ের যে জিনিসটা সৃষ্টি হয়েছে সেটা ডেফিনেটলি গভর্নমেন্টের উচিত হবে এই ব্যাপারে আলোচনা। গভর্নমেন্ট যে হার্ডলাইন গিয়েছে সেটা তার যৌক্তিকতা কতটুকু সেটাও কিন্তু আজকে প্রশ্নের মুখে পড়ে গেছে। আমরা যে কোনো যত কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথাবার্তা বলেছি প্রত্যেকেই বলেছেন যে এটা একটা রাইট কি, মানে আপনি যখন একজনের চাকরিচ্যুতি করবেন তাকে শোকজ দেবেন বা তার যে প্রসিডিওর সেই অনুযায়ী নিয়ম কানুন মেনে তার তো কোনো বক্তব্য থাকতে পারে, তারপরে কত বছর চাকরি করলে তাকে বাধ্যতামূলক অবসর দেবেন, এই যে সরকারি চাকরি বিধিমালা সেই জায়গাগুলিতে মানে চাকরির যে ট্র্যাডিশনাল পন্থার ক্ষেত্রে একটা বিরাট বিপর্যয় বা একটা বিরাট নতুনত্ব আনতে চাচ্ছেন। তো সেই জিনিসটা মানে সিনিয়র বা সর্বস্তরে আলাপ আলোচনা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নিশ্চয়ই একটা বিস্ময়কর সিদ্ধান্ত। আমার মনে হয় যে আজকে যে তারা যে বিরতি দিয়েছেন এটাও একটা ওয়াইজ কর্মচারীরা, এবং আজকে বিরতির মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে সেটাই সবার প্রত্যাশা করে। নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির? নির্বাচন বিলম্বিত করতে কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে, বিএনপির সংবাদ সম্মেলনে বলেছে। বিএনপির দিক থেকে যেটা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনিও যে অফিসার্স অ্যাড্রেস দিয়েছেন সেখানে যদি এটা মানে কোনো অফিসিয়ালি প্রচার করা হয়নি কিন্তু এটা পাবলিক হয়েছে এবং এটা সত্য কথা, কারণ এটা কেউ কোনো দ্বিমত করেনি। সুতরাং এটা ডিসেম্বরের মধ্যে ওনারাও চেয়েছেন। এটা একটা 18 মাসের কথা সেনাবাহিনী প্রধান এর আগে সাক্ষাৎকারেও বলেছেন যে এটা তার একটা সেনাবাহিনী প্রধানের একটা যুক্তি হলো যে ওনার সোলজাররা মাঠে আছে এবং স্বাভাবিকভাবেই এটা দীর্ঘ সময় একটা পুলিশি দায়িত্ব, বেসামরিক দায়িত্ব সেনাবাহিনী করবে সেটা কেউ প্রত্যাশা করে না, এবং উনি যেহেতু চাচ্ছেন যে ওনার সৈন্যরা ব্যারাকে ফিরে যাবে একটা নির্বাচনের মাধ্যমে, কারণ নির্বাচন এখন তো আইন শৃঙ্খলার যে অবস্থা সেনাবাহিনী ছাড়া নির্বাচন করা খুব কঠিন। তো সেই জন্য যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি সেনাবাহিনী ব্যারাকে যেতে পারে এটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সেই দিক থেকে চিন্তা করে হয়তো বলছেন। কিন্তু এখানে ইন্টারিম গভর্নমেন্ট বা যারা স্টেক হোল্ডার আছে তাদের কেউ কেউ বলছেন যে এখানে সংস্কার এবং বিচার এই দুটোও গুরুত্বপূর্ণ, কারণ যেখানে $50 বিলিয়ন পাচার হয়ে গেছে সেখানে দুর্নীতি যারা করেছে তাদের যদি কোনো সাজাই না হয় তাহলে তো এটা যদি সাজা মানে এটা সাজা মানে আমি বলতেছি বিচার, সাজা না বিচার, আমি বলতেছি যে এটা ন্যায়, এটা একটা ন্যায় বিচার যদি হয় তাহলে ফিউচারেও যারা ক্ষমতায় আসবে তারাও হয়তো দৃষ্টান্তটা থাকলো যাতে তারাও এরকম দুর্নীতি করলে তাদেরও বিচার হবে। তো এই দিক থেকে বিচারটাও গুরুত্বপূর্ণ, সংস্কারটাও গুরুত্বপূর্ণ। যে এখন ব্যাপারটা হলো যে এই কথা বলতে বলতে কতটা সময় নেওয়া হবে সেটাই হচ্ছে প্রশ্ন, সেটাই হলো প্রশ্ন। এখন যেখানে বিএনপি যেটা বলছে যে তারা ডিসেম্বরে, আপনি যেটা বললেন যে এটা বেশি সময় চলে যাতে না যায়, সেটা সেই দিক থেকেই তারা চিন্তা করছে, এবং তাদের একটা বড় যুক্তি হলো যারা একটা বড় দল তারা দ্রুত নির্বাচন আসলে তারা ক্ষমতায় যেতে পারে, সেটাও একটা প্রশ্ন। এখন কত পার্থক্যটা কিন্তু খুব বেশি না। আচ্ছা, যে ডিসেম্বর থেকে জুন, আমি বলতে চাচ্ছি যে না ওই জুনটারই প্রশ্ন তুলছে বিএনপি, জুনে কেন? হ্যাঁ সেটাই না, তাদের যে প্রশ্নটাও যৌক্তিক। আমি বলতে চাচ্ছি যে জুনেই রিজিট থাকতে হবে এমন না। আবার প্রধান উপদেষ্টা কিন্তু এটা বলছেন যে তারা জুনের পরে একটা দিনও যাবেন না। হ্যাঁ, কিন্তু এমন না যে জুনেই করতে হবে, এটা ডিপেন্ডিং অন ডিসকাশন। এখন এরা বিএনপি যে ডিসেম্বর বলছে তা না যে ডিসেম্বরে করতে, জানুয়ারি হইতে পারে, ফেব্রুয়ারি হইতে পারে, মানে এটা না ফেব্রুয়ারির মধ্যেই দাবি তো উঠেছে। ফেব্রুয়ারি কার পরে আবার রোজার মাস আসতেছে, তারপরে পরীক্ষা আসতেছে, বর্ষাকাল আসতেছে। সুতরাং আমার মনে হয় যে সার্বিক বিষয় চিন্তা করলে ডিসেম্বর বা তার আশেপাশে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও যদি হয়, এটা আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে এটা সেটেল করা দরকার। কারণ এখানে কিছু সন্দেহ বিশ্বাস যেহেতু সৃষ্টি হয়েছে সেই জিনিসটা ক্লাউডটা পরিষ্কার করা দরকার। কিন্তু এনসিপির নেতৃবৃন্দ যেভাবে বলছেন যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা বলা, এইগুলি তো আমি তো বললাম যে রাজনৈতিক দলগুলি তারা দাবি দাবা করে,
তাদের একটা প্রত্যেক দলেরই তো নিজস্ব কিছু দাবি থাকে, সেই দাবি তো আর শেষ কথা মানে এই ধরনের প্রশ্নগুলো একটু ধোঁয়াশা তৈরি করে, মানে এই যে পরস্পর বিরোধী, একদল চাচ্ছে এইটা, আরেক দল চাচ্ছে এইটা, তাহলে মানবে এটা কোনটা হবে? কিন্তু এটা তো অনিবার্য, এটা ইন্টারিম গভর্নমেন্টও স্বীকার করছে যে একটা নির্বাচন তারা দিবেন, এবং সেটা 22 জুন। তো 22 জুন যদি দিতে পারেন তাহলে 2 মাস আগে দিলেও কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। এটা আমার মনে হয় যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলি যে যাই দাবি করুক, এটা আলাপ আলোচনার মাধ্যমে, কারণ কন্টিনিউয়াস দলগুলির সাথে যদি যোগাযোগ না সৃষ্টি হয় তাহলে কিন্তু গ্যাপ হবে, এবং এটা মনে হয় এখন রিয়েলাইজ করেছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পদত্যাগের প্রশ্ন পর্যন্ত এসে গেছিল, সুতরাং এখন তারা বুঝতে পারছেন যে এই যে দলগুলির সাথে তাদের যোগাযোগটা বৃদ্ধি করা দরকার। শীর্ষ সন্ত্রাসী সুব্রত মাইন মোল্লা মাসুদ গ্রেপ্তার, সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য গ্রেপ্তার হলেন। এটা একটা ভালো মানে খবর যে এই যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত মাইন এবং মোল্লা মাসুদ এরা তো একই গোত্রের, এবং এটা দেখা যাচ্ছে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে অনেক জায়গার থেকেই অনেক যারা বিভিন্ন জায়গায় বন্দি ছিল, হয়তো দেখা গেছে যে সেনাবাহিনীর বন্দিশালায় কেউ ছিল, তারাও আবার কেউ কারাগারে ছিল, কারাগার ভেঙে পালিয়ে গেছে, কিংবা কাউকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যালার্মিং যে একটা ইলেকশনের সময়, সামনে ইলেকশন আছে, একটা রাজনৈতিক একটা উত্তাল পাতালের সুযোগে যারা এই ধরনের অপরাধী, এরা তো পলিটিক্যাল মামলায় না, তারা তো একটা ক্রিমিনাল মামলা, যেখানে কোন রাহাজানি, সমাজের মানে নৈরাজ্য সৃষ্টি করা অপরাধ, একেবারে পিওর অপরাধ। তো সেই জায়গাগুলিতে তো আমার মনে হয় যে এটা একটা ভালো দৃষ্টান্ত হলো, এবং আরও যারা এর ইতিমধ্যেই যে সমস্ত ওয়ান্টেড আসামি ছাড়া পেয়েছেন তারা যাতে তাদের কিছু তারা হয়, কারণ এই যে সন্ত্রাসীদের মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া, পালিয়ে যাওয়া, এইগুলি আমাদের আইন শৃঙ্খলার জন্য খুব খারাপ। এবং এই মুহূর্তে আপনি লক্ষ্য করছেন যে হঠাৎ করেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। কালকেও বোধহয় মিরপুরে 22 লাখ টাকা মতো একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে প্রকাশ্য। একেবারে শেষের দিকে আমরা মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ এটিএম আজহার খালাস যে কোনো সময় মুক্তি, বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। আমি একটু শোনাই এই ক্ষমাটা কিভাবে কি চাইলেন। বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দল হিসাবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে, প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই। তার মানে দলের কর্মীদের কাছে ক্ষমা চাইলেন নাকি? না, সবার কাছেই উনি মাপ চেয়েছেন, দলের কর্মীরা যারা এখানে ভুল ত্রুটি করেছে বা দল যেটা করেছে। কিন্তু এটা এখানে সুস্পষ্টভাবে বলা হয় না যে 1971 সালে ওনারা যে ভূমিকাটা মানে প্রশ্নটা শিরোনাম দেখে সেটাই মনে হয় উনি কি 71 সম্পর্কে কোনো কিছু বললেন। 71 কথা তো এখানে উনি উল্লেখ করেন। 71টা তো ইনি জেনারেল ভুলের মধ্যে পড়ে না। এটা তো একটা স্বাধীনতার একটা মানে বিরোধিতা। আদৌ জামায়াত এখন ওইটা স্বীকার করে কিনা সেটাও তো প্রশ্ন, যে না 71-এ তারা ভুল করেছেন কিনা। এটা কখনো তো জামায়াত ইসলামী আমরা দেখি নাই যে এক ওপেন তারা কখনো ক্ষমা চেয়েছে। তারা যদি ক্ষমা না চায় একটা স্বাধীন দেশে তাদের, এটা তো একটা অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে একটা লাইন, গানের লাইন পরে আপনার সাথে কথা বলতে চাই। আমাকে আমার মতো বাঁচতে দাও, একটা গান আছে সম্ভবত, বাঁচতে দাও। আর এখানে শিরোনাম হয়েছে আমাকে আমার মতো পাকতে দাও, মানে আম পাকতে দাও। আম করুণা করছে বা আকুতি করছে, আমাকে আমার মতো পাকতে দাও। তা রাজশাহী আমের জন্য বিখ্যাত, কিন্তু এই রিপোর্ট বলছে যে পাকা না পাকার আগেই আম পেরে। হ্যাঁ, এটা তো এটা ব্যাপার যে এটা প্রাকৃতিকভাবে, যেমন এই যে আম পাকা, তারপরে দেখেন এই যে মাছের যে উৎপাদন, সে মাছ যদি বড় না হয়, ইলিশ মাছের যে মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেওয়া হয় এগুলির জন্যে, কিংবা ধরেন আরও অন্যান্য ক্ষেত্রেও যে স্বাভাবিকভাবে যেমন সুন্দরবনের গাছ নিজের থেকে বেড়ে ওঠার আগেই কেটে ফেলা, এই জিনিসগুলি কিন্তু আমাদের একটা সোসাইটির জন্য এবং এনভায়রনমেন্টের জন্য এবং সবার জন্য এটা খুবই ক্ষতিকর। এবং এটা এই যে এটা তো একটা আমের, এটা অফিশিয়ালি এখন কিন্তু শুরু হয় নাই, স্বাভাবিক জীবন স্বাভাবিক গতি অফিশিয়ালি কিন্তু এখনো শুরু হয় নাই। এটা 6 তারিখ বাজারে কিন্তু আম 6 লাখ না, সাতক্ষীরাটা চালু হয়েছে, কিন্তু এখনো চাওয়ানগঞ্জের আম এখনো চালু হয়নি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, আম পাকতে দিতে হয়, একটা নিয়ম আছে কখন আম পাকবে এবং কখন আমরা আম পারবো। আজকে রাতে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 খেলা, আরব আমিরাতের সাথে যেভাবে শোচনীয়ভাবে হারলো, তারপরে একটা প্রশ্ন, কি হবে আজকে?
আশায় আছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।